এখন আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্ন করতে হতো না তো। আপনি এখন প্রশ্ন করছেন রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ নিয়েছেন, এখন প্রতিবাদ করেন কেন? আপনি প্রশ্ন করতে পারতেন না? ওনারা যদি রাষ্ট্রপতির কাছে শপথ না নিতেন, শহীদ মিনারের শপথ নিতেন, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় শপথ নিতেন, তাহলে তো এই প্রশ্ন আপনি করতে পারতেন না। এখন আপনি প্রশ্ন করার সুযোগ পেয়ে গেছেন। এই সুযোগের প্রেক্ষিতে এখন এসে যে ওয়াকআউট করছে, আমরা ভেবেছিলাম বিএনপি তো 2/3 মেজরিটি, এখন রাষ্ট্রপতিকে অভিশংসন করার মতো যথেষ্ট আইনগত ভিত্তি তাদের সামনে আছে। মাঝখানে রাষ্ট্রপতিকে সরানোর 2-3বার অ্যাটেম্প্ট হয়েছে। তিনি নিজেই সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বিএনপির কারণে আমাকে সরাইতে পারেনি। জনাব শিশির মনির, গতকাল পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে, বিরোধী দলীয় জোট ওয়াকআউট করেছে, দাবি তিনি রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর। কিন্তু যখন রাষ্ট্রপতি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে শপথ বাক্য পাঠ করালেন, তিনি আবার অনেকগুলো অধ্যাদেশ জারি করলেন, গণভোট, একই সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অধ্যাদেশ জারি করলেন। তো সেই ক্ষেত্রে তখন তো আসলে বিরোধিতা করা হয়নি, কিন্তু এখন কেন বিরোধিতা করা হচ্ছে সংসদে? যেখানে একটা জিনিস সেখানে অ্যাডমিট করতে হবে আর আরেকটা জিনিসের বিরুদ্ধে দাঁড়াতে হবে। অ্যাডমিশনটা কি? একটা অ্যাডমিশন এখানে করতে হবে যে 5 আগস্টের পরে একটা বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল। আজকের যে সমস্ত অ্যানোমালি দেখা হচ্ছে, এই অ্যানোমালি কোনোটাই আজকে আর হতো না। আমরা আজকে আর্গুমেন্ট করছি কতটুকু সংবিধানের ভিতরে আর কতটুকু সংবিধানের বাইরে। তখন 5 তারিখে যদি রাষ্ট্রপতিও পালিয়ে যেতেন, 5 তারিখে যদি জনগণ চাইতো রাষ্ট্রপতি থাকবে না, নিশ্চয়ই থাকতে পারতো না। কে মধ্যস্থতা করতো? সেনাবাহিনীর প্রধান। কতক্ষণ মধ্যস্থতা করতো? সেনাবাহিনী তো সারেন্ডারই করে তখনকার দিনের প্রধানমন্ত্রীকে কিভাবে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করা যায়, দ্যাট ওয়াজ ডান বাই দি সেনাবাহিনী। আজকালকার দিনে সেনাবাহিনীর প্রধানের ওই দিনের ভূমিকাটা, টেলিভিশনটা কথা মনে পড়েন তো দেখি, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, আমরা অপেক্ষা করছি, ভাষণ হয় না, আরেকটু অপেক্ষা করছি, ভাষণ হয় না, 3টে বেজে গেছে, ভাষণ হয় না। এই সময় কি করেছেন? তিনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির আগে সেনানিবাসে আশ্রয় নিয়েছে। ছাত্র জনতা যদি বলতো যে না, আমরা রাষ্ট্রপতিকেও চাই না, তাহলে তিনি চলে যেতে বাধ্য হতেন, কোনো অপশন ছিল না। তখন একটা ভ্যাকুয়াম তৈরি হইতো না? কিছুই ভ্যাকুয়াম তৈরি হতো না। কিসের ভ্যাকুয়াম তৈরি হতো? পৃথিবীর ইতিহাসে এরকম গণ অভ্যুত্থান যে সমস্ত জায়গায় হয়েছে, সেই সমস্ত জায়গায় সরকার, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সবই পালিয়েছে। ফ্রান্সে হয়েছে এগুলো মিশরে হয়েছে, এগুলো দেখেছি তো আমরা, পৃথিবীর ইতিহাস আছে। কিন্তু সেটা যেহেতু করা হয় নাই, যে কারণেই করা হয় নাই, কারণ তখনকার দিনের সেনাপ্রধান সকল রাজনৈতিক দলের প্রধানদেরকে ডেকে ফেলেছেন ভাষণ দেওয়ার আগেই। কিন্তু ফোন শুরু হয়ে গেছে, মির্জা ফখরুলকে খুঁজতেছেন, ডক্টর শফিককে খুঁজতেছেন, ডক্টর শফিকুর রহমানকে খুঁজতেছেন, সকলকে খুঁজতেছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের আসিফ নজরুল সাহেব ওখান থেকে বসে কথা বলতেছেন। তার মানে কি? এই যে ভাষণটা দিচ্ছেন, একটু পরে দিবেন, একটু পরে দিবেন, একটু পরে দিবেন, ইন বিটুইন একটা কুক আপ হয়েছে এখানে। কিছুক্ষণ পরে দেখা গেছে সবাই গণভবনে মিটিং করতেছে। তো সেই গণভবনে যদি বলতো যে রাষ্ট্রপতি চলে যাবে, কে ফেরাতো? মিলিটারির ক্ষমতা ছিল সেটা? মোটেও না। আমরা দেখি নাই সেদিন মিলিটারির ভূমিকা, আমরা তো রাস্তা থেকে দেখেছি মিলিটারির কি ভূমিকা ছিল। এটা একটা মিস্টেক। এটা হয়তো তখনকার দিনে যারা ছিলেন, রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা ছিলেন, বিএনপি তো অভ্যুত্থানের পক্ষে শক্তি, জামাত অভ্যুত্থানের পক্ষে শক্তি, এনসিপি অভ্যুত্থানের পক্ষে শক্তি, তারাই তো মেজর রোল প্লে করেছেন। বামপন্থী অনেক সংগঠনগুলো সেগুলোর সঙ্গে যুক্ত ছিল, এটাও স্বীকার করতে হবে। ওই পজিশনে গিয়ে ওই কাজটা না করাটা একটা ভুল হয়েছে। এই ভুলটাকে পরবর্তীতে জাস্টিফাই করার জন্য এখন আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্ন করতে হতো না তো। আপনি এখন প্রশ্ন করছেন রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ নিয়েছেন, এখন প্রতিবাদ করেন কেন? আপনি প্রশ্ন করতে পারতেন না? ওনারা যদি রাষ্ট্রপতির কাছে শপথ না নিতেন, শহীদ মিনারের শপথ নিতেন, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় শপথ নিতেন, তাহলে তো এই প্রশ্ন আপনি করতে পারতেন না। এখন আপনি প্রশ্ন করার সুযোগ পেয়ে গেছেন। এই সুযোগের প্রেক্ষিতে এখন এসে যে ওয়াকআউট করছে, আমরা ভেবেছিলাম বিএনপি তো 2/3 মেজরিটি, এখন রাষ্ট্রপতিকে অভিশংসন করার মতো যথেষ্ট আইনগত ভিত্তি তাদের সামনে আছে। মাঝখানে রাষ্ট্রপতিকে সরানোর 2-3বার অ্যাটেম্প্ট হয়েছে। তিনি নিজেই সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বিএনপির কারণে আমাকে সরাইতে পারে নাই, হুইচ ইজ ট্রু। বিএনপি সেটা স্বীকার করে যে আমরা সরাইতে দেই নাই। ইউনূস সরকারও চেয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলও চেয়েছিল, শুধু বিএনপি চায় নাই। এই কারণে রাষ্ট্রপতিকে সরাইতে, কেন? সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। তো এখন কি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে? এখন তো ওনারা আরেকজন রাষ্ট্রপতি দিবেন, ওনাকে খালি সিগন্যাল দিলেই তো হয়। রাষ্ট্রপতি নিজেই তো দিন সাক্ষাৎকারে বলেছেন আমি ততক্ষণ থাকবো যতক্ষণ অমুক সরকার আমাকে চাইবে। তো উনি না চাইলে তো উনি চলে যাবে। কি একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে দেশে। দেখেন, একটু আগে দেখাচ্ছে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একটু পরে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, আর আমরা সব পার্লামেন্টে বসে এটা হাত চাপড়াচ্ছি। এটা দেখতে লজ্জা হয় না? এম্বারাসমেন্ট হয় না? রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তিত্ব তিনি, তার মধ্য থেকে এই সমস্ত বৈপরীত্য দেখলে একজন শিশুরও তো লজ্জা হয়। তাহলে বিএনপি এটা সেটেল করে না কেন? বিএনপি তো উচিত এটা সেটেল করে ফেলা, নাকি বারবার দেখবে? কদিন পরে আবার অধিবেশন হবে না, আবার বক্তব্য হবে না, আবার একই প্রশ্ন আসবে না, চলতে থাকবে তো। আমি মনে করি বিএনপি যদি সত্যিকার অর্থে
প্রপার পলিটিক্স এখানে করতে চায়, রাষ্ট্রপতির ভাষণের মজা নেওয়ার দরকার নাই। উচিত হলো তাদের কি, যেহেতু তাদের এই ক্ষমতা জনগণ এখন দিয়েছে, 2/3 মেজরিটি তাদের আছে, অভিশংসনই বলেন, আমার তো মনে হয় অভিশংসনের কিছু করার দরকার নাই, শুধু গিয়ে একবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে বললেই হবে যে আপনারও এম্বারাসমেন্টের দরকার নাই, আমাদেরও এম্বারাসমেন্টের দরকার নাই, আপনি রিজাইন করে যান, আমরা নতুন করে আরেকজনকে রাষ্ট্রপতি বানিয়ে দিই, তাদের লোকই রাষ্ট্রপতি বানিয়ে দিই, সমস্যা কি? এই এম্বারাসমেন্টটা বারবার যদি তারা দেখতে চান তাহলে তাদের জন্য এম্বারাসিং হবে। কারণ আপনি গতকালকের রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে অনলাইনের প্রপাগান্ডাগুলো দেখতে পাবেন, অতীতের সব ভিডিওগুলো আবার আসছে, যেখানে রাষ্ট্রপতি বলতেছেন কার পায়ে ধরতেছেন, সালাম করার জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু পা আর খুঁজে পান না। সেই রাষ্ট্রপতি এখন এসে বলতেছেন ফেসিস্ট সরকার ছিল। এগুলো শুনতে ভালো লাগতেছে আমাদের? এই জন্য আমি মনে করি সকলের এম্বারেসমেন্ট দূর করে দেওয়া দরকার। বিএনপির সামনে এসেছে সুযোগ, তারা এই সুযোগটা কাজে লাগাক, রাষ্ট্রটাকে প্রপার ট্র্যাকে নিক। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করতে চাই, রাষ্ট্রপতিকে নিয়ে আমরা হাসাহাসি করতে চাই না, যে দলের রাষ্ট্রপতি হোক। এই হাসাহাসির জায়গাটাকে পরিবর্তন করে ইজ্জতের জায়গাটাকে ভালো দেখে, ইজ্জতবান দেখে একজন রাষ্ট্রপতি তারাই নিয়োগ করুক, আমাদের কোনো আপত্তি থাকার কথা। জি, জনাব খান বলছিল যে অপেক্ষা করা উচিত, আসলে আপনারা অপেক্ষা করবেন কিনা, বিরোধী দলীয় জোট অপেক্ষা করবে কিনা? করতেই তো হবে, এটা তো সরকার নির্বাচিত হতে 5 বছরের জন্য, একদিনের সংসদ তো আর সংসদ না। আমি মাহবুব ভাইয়ের একটা কথা শুধু এখানে বলছি, যে বলছেন যে তখন কেন বিপ্লবী সরকার গঠন করা হয়নি, বা সকল বিপ্লবী সরকার গঠন করলে এগুলো হতো না। তো সেই সিদ্ধান্তের ভুল যদি হয়ে থাকে, তার এক অংশের দায় দায়িত্ব বিএনপির আছে না? ডিডন্ট দ্য বিএনপি পার্টিসিপেট ইন দ্য ডিসিশন মেকিং? সরকারটা কেমন হবে? আমার তো মনে আছে আমি একটা স্কাইপ মিটিংয়ে অংশগ্রহণ করেছিলাম, সেখানে যখন জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়েছিল, ওনাদের একজন হাই আপ নেতা ইনস্ট্যান্টলি রিজেক্ট করে দিলেন, জাতীয় সরকারের রাজি না। শুধু তাই না, বঙ্গভবনে যে মিটিং ফার্স্ট হয়েছে সেখানে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা হাজির ছিল। সেখানে কী ধরনের সরকার গঠিত হবে তার দায় দায়িত্ব যদি ছাত্রদের উপর চাপাইতে হয়, জামাতের উপর চাপাইতে হয়, বর্তমান এনসিপির উপর চাপাইতে হয়, তার বড় দায় দায়িত্ব বিএনপির ঘাড়েও নিতে হবে, কারণ দে ওয়ার দি পার্টিসিপেন্টস ইন দি ডিসিশন মেকিং প্রসেস। এখন বললে হবে না যে খালি ছাত্ররা ভুল করেছে, ভুল করলে বিএনপিও করেছে, ভুল করলে অভ্যুত্থানের সকল শক্তিই করেছে। আর অপেক্ষা কেন করতে হবে না? ডেমোক্রেটিক পলিটিক্সে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে বিএনপি। বিরোধী দলকে 5 বছর রাজনীতি করতে হবে, জনস্বার্থের কথা বলতে হবে। এই জনস্বার্থের কথা বলে কি ধরনের ভূমিকা তারা এখানে পালন করছে, ভবিষ্যতে তাদেরকে মানুষ সাপোর্ট করবে কিনা, এই ভূমিকার উপর নির্ভর করবে মানুষ তাদেরকে কি পরিমাণ ট্রাস্ট এবং কনফিডেন্স গ্রো করবে তাদের উপরে। এই জন্য তাদেরকে যৌক্তিক সমালোচনাও করতে হবে, ভালো কাজের অ্যাপ্রিসিয়েশনও করতে হবে। আমি বারবার তো এটা বলি, ওনারা ফ্যামিলি কার্ড দিয়েছেন, এটা মাস্ট বি রেসপেক্টেড, এটাকে আমরা সকলেই প্রেস করতে হবে। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান সংস্কার সভার শপথ নেন নাই, এটাকে ভয়ানকভাবে তিরস্কার করতে হবে, কারণ তারা তাদের ট্রাস্ট এবং কনফিডেন্সের জায়গা থেকে সরে গিয়েছেন। এই জায়গাটা বারবার বলতে হবে, দিস ইজ দেয়ার প্রবলেম। আবার অ্যাট দ্য সেম টাইম জনকল্যাণে কাজ করছেন, আমি শুনেছি 16 তারিখ তারা খালকরণ কর্মসূচি উদ্বোধন করবেন, এটাকে প্রেস করতে হবে। দিস ইজ গুড ওয়ার্ক, সো উই হ্যাভ টু প্রেজ দ্য গুড ওয়ার্ক, অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু রিজেক্ট দ্য ব্যাড ওয়ার্ক। ব্যাড ওয়ার্কটা কি? আপনি রাষ্ট্রপতি জুলাইয়ের পক্ষে কথা বলতেছেন, আপনি এখানে বসে থেকে আমি দেখলাম বিএনপি দলীয় মন্ত্রী এমপিরা টেবিল ছাপড়াচ্ছে যখন ফেসিস্ট বলে গালি দিচ্ছে। বাহ, এই যে একটা এম্বারেসমেন্ট, এই সেই জায়গায় কি জামাত থাকতে পারতো না? না, কেন থাকবে সেটাই? বিএনপি রাষ্ট্রপতি বলেছেন তাকে রাখার ক্রেডিট হলো বিএনপি, বলেন রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারে, সে নিজেই তো রাজসাক্ষী, সে নিজেই বলে দিচ্ছে যে আমি থাকতে পারতাম না যদি অমুক অমুকরা আমাকে সাপোর্ট না করতেন। তাহলে এর মাঝখানে এই রাষ্ট্রপতিকে চায় না, বিএনপি ছাড়া অভ্যুত্থানের জামাত বলি, এনসিপি বলি, যারা এর বিরোধিতা করেছে, সেই বিরোধিতাটা এসে সর্বশেষ প্রসিজুরাল বিরোধিতায় পরিণত হয়েছে সংসদ। এর আগ পর্যন্ত তো রাষ্ট্রপতিকে সামনে পায় নাই, যা কিছু বলেছে পত্রপত্রিকায়, যা কিছু বলেছে নিয়মতান্ত্রিকভাবে তো সামনে নাই। নিয়মতান্ত্রিকভাবে প্রথম সামনে এসেছে যেদিন তিনি ভাষণ দেবেন সেই দিন। এই ভাষণের জায়গাটা ওনার মুখ দিয়ে এই উপদেশ শুনতে হচ্ছে, কে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, কারা 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে দিয়ে গিয়েছিল। বিএনপি তখন 2001 থেকে 6 সালের যে সরকার ছিল, ওখানে তো আমরাও পার্ট ছিলাম, ওই পার্টের সরকারে আগের সরকারের দুর্নীতির চ্যাম্পিয়নশিপের ক্যারিকেচার বহন করেছে, এবং এখানে এসে কিভাবে গণতন্ত্রের উত্তরণ হয়েছে, 1400 লোক মৃত্যুবরণ করেছে, ফেসিস্ট বলে গালি দিচ্ছে সরকারকে, আগের সরকারকে। আর সেই রাষ্ট্রপতির ভাষণ এখানে বসে বসে শুনতেছি। আমার মনে হয় এইটা শুনতে বিএনপির কাছে কেমন লাগে আমি জানি না, তবে রাষ্ট্রপতির জায়গাটাকে যদি ট্রাস্ট ওয়ার্থি ক্রেডিবল রাখতে হয়, তাহলে সত্যিকার অর্থে ক্রেডিবল লোককে ওখানে বসাইতে হবে, কারণ এটা সম্মানের জায়গা, এটা কিন্তু যুক্তিতর্কের জায়গা না। সব অঙ্গ ফেল করে গেলে রাষ্ট্রপতি ইজ দ্য শ্রেষ্ঠ পয়েন্ট। ওখানে আমরা একটা মিসট্রাস্টে ভুগতেছি। আমার ধারণা, আমি অনুরোধ করব, আমার ভাই এখানে আছেন, দ্রুত, ঠিক আছে প্রথম অধিবেশনে পারেন নাই, বাকি সময় যে সময়টুকু আছে টক টু দি, আচ্ছা বলেন প্রাইম মিনিস্টার বিদেশ যাবে, এসে রাষ্ট্রপতিকে রিপোর্ট করতে হবে না?
কি বলবে যে এই রাষ্ট্রপতিকে? এই প্রাইম মিনিস্টার এই রাষ্ট্রপতিকে কি রিপোর্ট করবে, কিভাবে রিপোর্ট করবে, কি কনভারসেশন হবে সেখানে? একটা চক্ষু লজ্জা বলতে কিছু নাই মানুষের? যে লোক একটু আগে মানে আমাদের সবাইকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে যে কথা বলেছে আর এখন যে কথা বলতেছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে লোকটা পোল্ট্রি বেড়ে দিল, এই পোল্ট্রিওয়ালা লোকটাকে আমরা এখানে রেখে সবাই কমফোর্টেবল হচ্ছে না? ট্রাস্টের জায়গাটা একটু শেকি হয়ে গেছে। পুরাটাই শেকি হয়ে গেছে। আপনি জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে যতই যে বিতর্ক করুক না কেন, আন্তরিকভাবে একটা লিঙ্ক তো তাদের মধ্যে আছে। সেটা কি? তারা জুলাইকে রেসপেক্ট করে, সকলেই জুলাইকে রেসপেক্ট করে। এই কমন জায়গা তো আছে। এই কমন জায়গাটার মধ্যে ফাটল ধরতে হবে কেন রাষ্ট্রপতির ইস্যুতে? না দেখে বরঞ্চ